সন্ধ্যা বন্ধুরা, জয় হিন্দ। আজকে আমরা ক্লাস 7 নিয়ে আলোচনা করব। এসএসসি জিডির অলরেডি আমরা সেট আলোচনা করছি, জিকে এবং জিএস। তার আজকে আমরা ক্লাস 7 নিয়ে আলোচনা করব। অলরেডি তাহলে বুঝতেই পারছো, এর আগে আমরা 6টা সেট করে ফেলেছি। তো তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তাহলে প্রথমেই সেগুলো দেখে নাও, তাহলে তোমাদের পরবর্তী যে আমি সেট 7 নেব বা ক্লাস 7 নেব সেটা বুঝতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তথ্য, সেটা হচ্ছে আমাদের একটা টেলিগ্রামের চ্যানেল রয়েছে অগ্নিবীণা বলে। তো তোমরা যদি বিস্তারিত তথ্য নিতে চাও তোমাদেরকে টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে অগ্নিবীণা 7 বলে, তাহলেই তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আরও কিছু তথ্য জানতে চাইলে সেখান থেকে নিতে পারবে। চলো তাহলে আর দেরি না করে আজকে আমরা প্রথম কোশ্চেন আমাদের শুরু করি। দেখি আমাদের আজকের প্রথম কোশ্চেন কি আছে। আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে পুষ্কর উটের মেলা, পুষ্কর বলে যে উটের মেলা নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? উটের মেলা হয় পুষ্কর বলে, তুমি বুঝতে পারছো উটের মেলা এবং যার নাম হচ্ছে পুষ্কর, তাহলে এটা কোন রাজ্যের সাথে যুক্ত হবে? এটা তো আমাদের খুবই অত্যন্ত সহজ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পাঞ্জাব। সরি, বলতে ভুল হলো আমার একটু, রাজস্থান। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান, অপশান ডি রাজস্থান। এবার আমরা একটু পুষ্কর মেলা সম্বন্ধে বিস্তারিত জানবো, যে পুষ্কর মেলাটা কি এবং কখন হয়, কী ব্যাপার। দেখো, পুষ্কর হলো রাজস্থানের আজমেরের জেলার একটি পবিত্র শহর। তাহলে আমরা কি জানলাম, যে পুষ্কর হচ্ছে আজমেরের একটি পবিত্র শহর। বেশ, এখানে বিশ্বের অন্যতম বিরল বিরল ব্রহ্মা মন্দির অবস্থিত এখানে, পুষ্করে অবস্থিত। পুষ্কর বার্ষিক উটের মেলা এবং পুষ্কর ক্যামেল ফেয়ারের জন্য বিখ্যাত। পুষ্কর লেক হিন্দুদের জন্য একটি পবিত্র তীর্থস্থান এবং শহরটি তীর্থরাজ ও তীর্থস্থানের রাজা হিসাবে পরিচিত। তীর্থরাজ বা তীর্থস্থানের রাজা নামে পরিচিত। কে পরিচিত? পুষ্কর পরিচিত। পরবর্তী কোশ্চেন হচ্ছে হকি ইন্ডিয়া ড্যাশ মন্ত্রকের অধীনে অধীনে ভারতের পুরুষ ও হকি সম্পর্কিত সমস্ত কার্যক্রম সমস্ত কার্যক্রম ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা। মানে ভারতীয় যে হকি দল রয়েছে, হকি দল পুরুষ এবং মহিলা যে হকি দল রয়েছে সেই সংক্রান্ত কোন দপ্তর এটা কাজ করে, দেখাশোনা করে? শিশু উন্নয়ন দপ্তর, ক্রীড়া দপ্তর, যুব বিষয়ক যুব বিষয়ক ও ক্রীড়া এবং শিক্ষা। চারটে অপশন আমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা বুঝতেই পারছো এটার সঠিক উত্তর কী হবে। তোমরা প্রত্যেকেই জানো এটার সঠিক উত্তর। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যুব ও ক্রীড়া বিষয়ক। যুব ও ক্রীড়া বিষয়ক যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট আমাদের হকি সম্পর্কিত সমস্ত বিষয়গুলোকে দেখাশোনা করে বা স্পোর্টস রিলেটেড জিনিসটা দেখে। সেটা হচ্ছে মানে হকি ইন্ডিয়ার ম্যাটারটা দেখে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। আমরা হকি ইন্ডিয়া সম্বন্ধে একটু জানবো। দেখো, হকি হচ্ছে ভারতের জাতীয় খেলা। প্রথমত তোমাদেরকে এটা খুব ভালো করে জানতে হবে। তাহলে হকি আমাদের কিন্তু ভারতের জাতীয় খেলা। বেশ, ধনরাজ পিল্লাই এবং মেজর ধ্যানচাঁদ হকি খেলার একজন কিংবদন্তি। তোমরা তো মেজর ধ্যানচাঁদের নাম তো অনেকবার শুনেছো, তাছাড়া এই নামটা শুনে রাখো, ধনরাজ পিল্লাই। হকি খেলার প্রতি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। আইস হকিতে মনে রাখবে 6 জন থাকে। 2018 সালের হকি বিশ্বকাপ ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল এবং হকি ইন্ডিয়া যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে কাজ করে হকি ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন দেখব, 2023 সালের জুন মাস পর্যন্ত বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকেরা অজয় বাঙ্গাকে 5 বছরের মেয়াদে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছেন। তিনি মানে কততম প্রেসিডেন্ট এটা জানতে চেয়েছেন। 5 বছরের জন্য তো এনাকে মেয়াদ দেওয়া হয়েছে এবং তিনি কততম প্রেসিডেন্ট। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ অজয় বাঙ্গা স্যারকে, এবং ইনি হচ্ছেন আমাদের 14তম প্রেসিডেন্ট হবেন। 14তম প্রেসিডেন্ট হবেন। তাহলে এটার জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি,
14তম। অপশন সি 14তম। অপশন সি 14তম আমাদের সঠিক উত্তর হবে। দেখো আমরা বিশ্ব ব্যাংকের সম্বন্ধে একটু তথ্য নিয়ে নিই। দেখো তোমরা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে ডেভিড মালপাস। বিশ্ব ব্যাংক 1944 সালে প্রতিষ্ঠিত হয়। ভারত 1944 সাল থেকে বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে আসছে। বিশ্ব ব্যাংকের প্রধান লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ হচ্ছে বিশ্ব ব্যাংকের প্রধান লক্ষ্য। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে ভারতীয় সংবিধানের অধীনে সম্পত্তির অধিকার একটি ড্যাশ। সম্পত্তির অধিকার কি? দেখো এখানে দিয়েছে নির্দেশক নীতি, অসাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার। দেখো এইটা কোশ্চেনের উত্তর বলার আগে আমি একটু এর ডিটেলসে যাই। দেখো প্রথমে সম্পত্তির অধিকার ছিল মৌলিক অধিকার হিসাবে সংবিধানের 31 নম্বর ধারায় ছিল, এবং 44তম সংবিধান সংশোধনীতে মানে 1978 সাল দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়। তাহলে মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়। 1978 সালের আগে পর্যন্ত সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার ছিল। বর্তমানে সম্পত্তির অধিকার একটি আইনগত অধিকার। কিসের অধিকার? এটা হচ্ছে একটি আইনগত অধিকার। বেশ, তারপর হচ্ছে ধারা 300A অনুযায়ী আইন দ্বারা অনুমোদনের ছাড়া কাউকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। সম্পত্তির অধিকার এখন মৌলিক অধিকার নয়, এটি একটি সাংবিধানিক অধিকার। এটা কি অধিকার? আমাদের সাংবিধানিক অধিকার। সম্পত্তির অধিকার হচ্ছে একটা সাংবিধানিক অধিকার। এবার আমরা অপশন অনুযায়ী দেখি। অপশন আমরা এতে পাচ্ছি নির্দেশক নীতি, অপশন বিতে পাচ্ছি অসাংবিধানিক অধিকার। তাহলে অপশন বি তো আমাদের হচ্ছে না, অসাংবিধানিক অধিকার। নির্দেশক নীতি মানে ডিপিএসপির কথা বলছে, এটা হচ্ছে না। মৌলিক অধিকার তো আগে ছিল, তাহলে এখন হয়ে যাবে আমাদের সাংবিধানিক অধিকার। সম্পত্তি যে আমাদের আছে সম্পত্তির অধীন রাখা, সেটা হচ্ছে ভারতের সাংবিধানিক অধিকার। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5, বলছে নিম্নলিখিত কোন নৃত্যশিল্পী 2018 সালে ফোক ও উপজাতির নৃত্যের ফোক ট্রাইবাল ডান্সের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যিনি এই পুরস্কারের বিজেতা, তিনাকে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ। তো এটা সঠিক উত্তর তোমরা একটু বলার চেষ্টা করো কমেন্ট সেকশনে, এটা সঠিক উত্তর কে হয়ে যাবে। আমি অপশানগুলো বলে দিচ্ছি তোমাদের। ডক্টর অরুণা মহান্তি। অপশন বি হচ্ছে তপন কুমার পট্টনায়ক। তপন কুমার পট্টনায়ক তো আমরা দেখেছি আগে, উনি ছৌ নাচের সাথে যুক্ত তপন কুমার পট্টনায়ক। গোপিকা বর্মা, অর্জুন সিং ধুরওয়ে। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্জুন সিং ধুরওয়ে। অর্জুন সিং ধুরওয়ে। তোমরা অর্জুন সিং ধুরওয়েকে ছবিতে দেখতে পাচ্ছ। 2018 সালে যাদের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে, প্রথম হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে মধুপ মৃদুগাল স্যারকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কর্ণাটক সঙ্গীতের জন্য আলুমেলু মণিওকে দেওয়া হয়েছে। কর্ণাটক সঙ্গীতের জন্য তোমার দেওয়া হয়েছে গণেশ রাজাগোপালকে, এবং কুমারেশ রাজাগোপালকে দেওয়া হয়েছে বেহালার জন্য। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের জন্য পণ্ডিত বিজয় কুমারকে দেওয়া হয়েছে। নৃত্যের জন্য রাধা শ্রীধরকে দেওয়া হয়েছে নৃত্যের জন্য। ভারতনাট্যমের জন্য উনি ফেমাস। তারপর হচ্ছে পাশুমার্থী বামালিঙ্গ শাস্ত্রী কুচিপুড়ির জন্য। আখম লক্ষ্মী দেবী হচ্ছে মণিপুরীর জন্য। ইসরা ও মৌলিক শাহ কত্থকের জন্য দেওয়া হয়েছে। লোক উপজাতীয় সঙ্গীত থিয়েটারের জন্য অনুপমা হস্করেকে দেওয়া হয়েছে পুতুল নাচের জন্য। থিয়েটারের জন্য স্বপন নন্দীকে দেওয়া হয়েছে মুখাভিনয় সেক্টরে। ভাগবত এস নালাপ্পাকে দেওয়া হয়েছে। MA পরমেশ্বর কুট্টর চাকিয়ার কুঠিয়াটামকে জন্য দেওয়া হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেন আসবো। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে যে কোন ধরনের ব্যয় এমন ব্যয়কে বোঝায় যা বস্তুগত ও বা আর্থিক সম্পদ তৈরির দিকে পরিচালিত করে না? অপশন পাচ্ছি আমরা রাজকোষ ব্যয়, মূলধন ব্যয় এবং রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয়।
তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্ব ব্যয়, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্ব ব্যয়। রাজস্ব ব্যয় আমাদের সঠিক উত্তর হবে। রাজস্ব রাজকোষ ব্যয় কাকে বলে? রাজকোষ ব্যয় হচ্ছে আমাদের, দেখো, রাজকোষ ব্যয় হচ্ছে সরকারের রাজস্ব বা আয় থেকে সরকারি খরচের পরিমাণ। মূলধন ব্যয় কি? দীর্ঘমেয়াদী অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্পে ব্যয় করা অর্থ। রাজস্ব ব্যয় দৈনন্দিন খরচ, যা সাধারণত স্থায়ী বা সংস্কার সেবা প্রদান করতে সহায়তা করে। উন্নয়ন ব্যয় দেশ বা অঞ্চলের আর্থিক এবং সামাজিক উন্নয়ন প্রকল্পের জন্য খরচ করা অর্থ। পরবর্তী কোশ্চেন হচ্ছে, বলছে সমুদ্রের ওপারে ভারতের দক্ষিণ দিকে প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র রয়েছে কটি? কয়টি দ্বীপ রাষ্ট্র রয়েছে এটা আমার কাছে জানতে চেয়েছে। দেখো কি বলেছে, তুমি অপশনটাকে একটু, সরি, কোশ্চেনটাকে একটু তোমাকে ভালো করে পড়তে হবে। ভারতের দক্ষিণে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ভারতবর্ষ। ভারতের এটাও ম্যাপ বেসড একটা কোশ্চেন রয়েছে আমাদের কাছে। তো ভারতের দক্ষিণ দিকে দেখো দ্বীপ রাষ্ট্র, এই ম্যাপটাতে ক্লিয়ার হয়নি, আরও একটু ভালো করে ম্যাপটা দিতে হতো। এখানে দ্বীপ রাষ্ট্র আমি একটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে শ্রীলঙ্কা। এইটা তোমরা জানো, এই পোর্শনটা হচ্ছে আমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানেই তুমি পাবে ভারতের একদম দক্ষিণতম বিন্দু, সেটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। ইন্দ্রা পয়েন্ট এটা তোমাদের মনে রাখতে হবে। এবং ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রা কল, একদম কাশ্মীরের এখানে ইন্দ্রা কল। তাহলে ইন্দ্রা পয়েন্ট, ইন্দ্রা কল, এটা হচ্ছে তোমার 6 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার 37 ডিগ্রি। বেশ, এবার কথা হচ্ছে, এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এই দ্বীপটা কিন্তু আমাদের ভারতের মধ্যেই পড়ে, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপের ঠিক নিচে আরেকটু, আমার এই যেখানে আমি শেষ করছি, আরেকটু নিচে অবস্থিত আর একটা প্রতিবেশী দেশ, তার নাম হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ, তাহলে আমরা ভারতের দক্ষিণে প্রতিবেশী দেশ কটা পেলাম? একটা হচ্ছে শ্রীলঙ্কা, আর একটা হচ্ছে মালদ্বীপ। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, শ্রীলঙ্কার নতুন রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরামকট্টে। শ্রী জয়বর্ধনে পুরামকট্টে হচ্ছে শ্রীলঙ্কার নতুন রাজধানী। বেশ, আর এই যে ভারত এবং শ্রীলঙ্কা তুমি দেখতে পাচ্ছ ম্যাপে, এই যে ভারত শ্রীলঙ্কাকে পক প্রণালী দ্বারা আলাদা হয়েছে, ভারত এবং শ্রীলঙ্কা, এই পোর্শনটাকে বলা হচ্ছে পক প্রণালী। এটা কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবে। তাহলে ভারত শ্রীলঙ্কার মাঝখানে যে প্রণালীটা রয়েছে, স্ট্রেট রয়েছে, সেটাকে বলা হয় পক স্ট্রেট বা পক প্রণালী, মাথায় রাখবে এটাকে। বেশ, আর এই পোর্শনে তাহলে আমাদের রয়েছে মালদ্বীপ। আচ্ছা, আর ভারতবর্ষের যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে আমাদের সূর্যের আলো আমরা সবথেকে প্রথমে দেখতে পাই। ভারতবর্ষের মধ্যে অরুণাচলে হচ্ছে একদম আমাদের পূর্বতম, আর পশ্চিমতম হচ্ছে গুজরাট, রাজ্য হচ্ছে গুজরাট। আরেকবার রিভিশন করে দিই তোমাদের, ভারত এবং পাকিস্তানের যে সবুজ রঙের আমি বর্ডারটা দেখতে পাচ্ছি, এই বর্ডারটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। ভারত বাংলাদেশকে বর্ডারকেও বলা হয় রেড ক্লিফ লাইন। ভারত চাইনা বর্ডারকে বলা হয় ম্যাকমোহন লাইন। ভারত আফগানিস্তানের বর্ডারকে বলা হয় ডুরান্ড লাইন। এবং ভারতের সীমানা আমাদের প্রতিবেশী রাজ্যের মধ্যে সবথেকে বেশি আছে, ইন্টারন্যাশনাল বর্ডার সবথেকে বেশি রয়েছে বাংলাদেশের সাথে, সবথেকে কম আছে আমাদের আফগানিস্তানের সাথে। আসবো এরপর পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, উস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজানোর সাথে যুক্ত? তোমরা ছবিতে উস্তাদ আমজাদ আলী খান স্যারকে দেখতে পাচ্ছ, এবং উনি কোন বাজনা বাজানোর সাথে যুক্ত? তো ওনার হাতে একটা যন্ত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরোদ। সরোদ সঠিক উত্তর হয়ে যাবে। উস্তাদ আমজাদ আলী খান স্যার তাহলে সরোদ বাজানোর সাথে যুক্ত। দেখো, আমজাদ আলী খান বিশ্বের বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং সরোদ বাদক। বিশ্বের অত্যন্ত বিখ্যাত নাম হচ্ছে উস্তাদ আমজাদ আলী খান। তিনি 2001 সালে পদ্মভূষণ পুরস্কার লাভ করেছেন। আমজাদ আলী খান 2015 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। আমজাদ আলী খান ভারতের সঙ্গীতের বিশ্বব্যাপী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভারতের নাম তিনি উজ্জ্বল করেছেন। আমজাদ আলী খান সঙ্গীতের প্রতি তার অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এই সমস্ত কিছু দেখো জিডিতে কিন্তু সমস্ত কোশ্চেন এগুলো পড়েছে। এই কোশ্চেনগুলোই আমি আলোচনা করলাম। এটা 23-এ, এটা 22-এ, এটা 24-এ, সব কটাই কিন্তু জিডির ফার্স্ট ইয়ারের প্রম্পট।
পরবর্তী কোশ্চেন বলছে 2018 সালে এশিয়ান গেমস কোথায় আয়োজন করা হয়েছিল? 2018 সালে এশিয়ান গেমস কোথায় হয়েছিল? দেখো, এটা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি এশিয়ান গেমসের যে লোগো রয়েছে সেটা তোমাদেরকে 2018 সালে যে এশিয়ান গেমস হয়েছিল তার লোগোটা আমি তোমাদের দিয়ে দিয়েছি। তাহলে দেখতেই পাচ্ছ এটা জাকার্তাতে হয়েছিল। জাকার্তা বা পালেংবাং, জাকার্তা পালেংবাং এতে হয়েছিল। জাকার্তা পালেংবাং 2018 সালে তোমার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। এশিয়ান গেমস হয়েছিল 2018 সালে। এশিয়ান গেমস জাকার্তা পালেংবাং ইন্দোনেশিয়াতে হয়েছিল। এটা তোমাদেরকে বলা হলো 18 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর হয়েছিল। 2022 সালের এশিয়ান গেমস হচ্ছে হ্যাংজাও হয়েছিল, চায়নাতে অবস্থিত, 23 সেপ্টেম্বর হয়েছিল। 2026-এ যে এশিয়ান গেমস হবে সেটা দোহাতে অবস্থিত হবে, যেটা দোহা কাতারে হবে। 2026 সালে যে এশিয়ান গেমস হবে সেটা হচ্ছে দোহাতে হবে। বেশ, আসবো পরবর্তী কোশ্চেন। 2023 সালের জুন মাসে বার্ষিক ইউকে ইন্ডিয়া অ্যাওয়ার্ডে গ্লোবাল ইন্ডিয়ান আইকন অফ দ্য ইয়ার পুরস্কার দ্বারা কাকে পুরস্কৃত করা হয়েছে? দেখো, এখানে আমি বেশ কিছু জনের ছবি দিয়েছি। একটা হচ্ছে তুমি দেখতে পাবে, এটা হচ্ছে আমাদের 6 বার বক্সিংয়ের চ্যাম্পিয়ন মেরি কম, আর এটা হচ্ছে সাক্ষী মালিকের ছবি। সাক্ষী মালিকও কিন্তু তোমার খুবই ফেমাস। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মেরি কম। মেরি কম হয়ে যাবে সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মেরি কম, সঠিক উত্তর হয়ে যাবে। দেখো, মেরি কম হচ্ছে ভারতীয় বক্সার যিনি 6 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। মেরি কম 2008 সালে বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। মেরি কম 2012 সালে লন্ডন অলিম্পিকে স্বর্ণ পদক না পেয়েও ভারতের জাতীয় গর্বের প্রতীক হন। তাহলে 2012 সালে লন্ডন অলিম্পিকে কিন্তু ব্যর্থ হয়েছেন, তারপরেও ভারতের গর্ব। মেরি কমকে 2010 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। এরপর আমরা সাক্ষী মালিকের সম্বন্ধে একটু জানবো। সাক্ষী মালিক 2016 সালে রিও অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। 2016 সালে রিও অলিম্পিকে সাক্ষী মালিক ভারতীয় মহিলা কুস্তিগির যিনি প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অলিম্পিকে পদক লাভ করেছেন। সাক্ষী মালিক 2018 সালে কমনওয়েলথ গেমসে সোনালী পদক জয় করেছেন, মানে এখানে স্বর্ণ পদক জয় করেছেন। সাক্ষী মালিক 2016 সালে রিও অলিম্পিকে কুস্তির 58 কেজি বিভাগে তোমার ব্রোঞ্জ পদক জিতেছেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কত কেজি বিভাগে? 58 কেজি বিভাগে। সাক্ষী মালিক 2017 সালে পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। সাক্ষী মালিক তাহলে 2017 সালে পদ্ম পুরস্কারেও ভূষিত হয়েছেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে কপিল দেব ড্যাশ স্টেডিয়ামে 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ, সেই সময় প্রেসিডেন্সিয়াল কাপ 83 নামে পরিচিত হয়েছিলেন। কোন স্টেডিয়ামের নামটা জানতে চাওয়া হয়েছে। হোলকার, লর্ডস, ইডেন গার্ডেন, সবুজ উদ্যান। সবুজ উদ্যান বলে কোনো স্টেডিয়াম আমি আগে শুনিনি। ইডেন গার্ডেন কলকাতাতে অবস্থিত, তোমরা এটা প্রত্যেকেই জানো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে লর্ডসে জিতেছিলেন। তাহলে 83 যে বিশ্বকাপ সেটা লর্ডসে জিতেছিলেন ভারত। 83 পরে তারপরে ধোনির নেতৃত্বে 2011 সালে আবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি গণপ্রজাতন্ত্রী চীনের রাজধানী? খুবই সহজ প্রশ্ন, যে চীনের রাজধানী আমাকে জানতে চাওয়া হয়েছে। দেখো, তোমরা ম্যাপে চীনকে তোমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাপ, যে ম্যাপে এখানে চীনকে দেখানো হয়েছে। তোমরা দেখো, তোমরা একটু লক্ষ্য করো, এই ম্যাপটাকে একটু ঘুরিয়ে রাখা হয়েছে। এইটা হচ্ছে আমাদের ভারত, ঠিক আছে? এই পোর্শনটা আমাদের ভারত, এবং যেটা নেপাল দেখতে পাচ্ছ। এবার তুমি একটু ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে যে এই চায়নার যে ম্যাপ, সেই ম্যাপে কিন্তু চায়না কি করেছে, এই ম্যাপে দেখো জম্মু কাশ্মীরের একটা বড় অংশকে কিন্তু তার নিজের এরিয়ার মধ্যে নিয়ে নিয়েছে। এই পোর্শনটা তুমি লক্ষ্য করো, একটু দেখো কি করেছে, চায়না নিজের ম্যাপে ঢুকিয়ে নিয়েছে। এই পোর্শনটাকে বলা হয় আকসাই চীন। আর এই ডিসপিউটেড এরিয়াটা দেখতে পাচ্ছ, এটাও চায়না কিছুটা আমাদের কাছ থেকে দখল করে নিয়েছে।
তো এগুলো নিয়ে ডিসপিউট আছে। তো যাই হোক, আমাদের অত ডেপথে যাওয়ার দরকার নেই। আমাদের সঠিক উত্তর এখানে হয়ে যাবে, সেটা হচ্ছে বেইজিং। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো, বেইজিং একদম চায়নার সাউথের দিকে, সরি সাউথ না, বেইজিং হচ্ছে তোমার একদম চায়নার ইস্টে অবস্থিত, ইস্ট দিকে অবস্থিত চায়নার। এবং চায়নার তুমি যদি এখানে একটা বেল্টের মতন করো এরকম করে, তাহলে তুমি দেখতে পাবে এরকম করে, তাহলে চায়নার মোর দেন 70% লোক কিন্তু এদিকটাই থাকে, এদিকটাই থাকে না। এই পোর্শন তুমি যেটা দেখতে পাচ্ছ এরকম করে, এখানে কিন্তু 1975 সালের আগে এইখানে একটা দেশ ছিল, সেই দেশটার নাম হচ্ছে তিব্বত, যেটা 1975 সালে চায়না এই দেশটাকে দখল করে নিয়েছে। তাহলে এটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বেইজিং। চায়নার রাজধানীর নাম কি? বেইজিং চায়নার রাজধানীর নাম। চীনের রাজধানী বেইজিং, যা 2022 সালে শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন করেছিল। তাহলে 2022 সালের কিন্তু অলিম্পিক গেমস তোমার চায়না আয়োজন করেছিল। চীন 1949 সালে কমিউনিস্ট পার্টির অধীনে গণপ্রজাতন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং এটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। যদিও এই তথ্যটা এই মুহূর্তের জন্য ভুল, 2023 সালে এটা জিডি কোশ্চেন করেছিল। এখন কিন্তু বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে, তার নাম হচ্ছে ভারত। এবং যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, এটা একদমই সঠিক। চায়নার অর্থনীতি হচ্ছে 13 ট্রিলিয়ন ইকোনমির অর্থনীতি, সেখানে ভারতের ইকোনমি হচ্ছে মাত্র 3 ট্রিলিয়ন ইকোনমি। এবং সব থেকে বেশি বড় ইকোনমি বা হচ্ছে, সেটা হচ্ছে আমেরিকা। বেশ, তাহলে বুঝতে পারছো আমরা চায়না থেকে অনেকটা পিছিয়ে আছি। চীনের সরকারি ভাষা হচ্ছে মান্দারিন চাইনিজ, যেটা হচ্ছে বিশ্বের সবথেকে বেশি মানুষেরা কথা বলে। চীন 2008 সালে বেইজিং অলিম্পিকের আয়োজন করেছিল, যা বিশাল সাফল্য লাভ করেছিল। 2008 সালে চায়না যে বেইজিং অলিম্পিক আয়োজন করেছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জালিয়ানবাগের যে হত্যাকাণ্ড বিষয় জানতে পেরে কে তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন? জালিয়ানবাগের হত্যাকাণ্ডের কথা শুনে অপশনে রয়েছে সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়। অত্যন্ত একটা সহজ প্রশ্ন, এটা তোমরা প্রত্যেকেই উত্তর দিতে পারবে। এটার সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি নাইট উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন, নাইট উপাধি ত্যাগ করেছিলেন। দেখো, জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে জেনারেল ও ডায়ারের নেতৃত্বে। এবং জালিয়ানবাগে ব্রিটিশ সেনাপতি ডায়ার নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন। পরে আবার এই জেনারেল ও ডায়ারকে উধাম সিং লন্ডনে গিয়ে গুলি করে হত্যা করেছিল। জেনারেল ও ডায়ারকে কে হত্যা করেছিল? উধাম সিং। এবং যার ফলে তোমার বহু নিরস্ত্র ভারতীয় মারা যায়। বেশ, জালিয়ানবাগ হত্যাকাণ্ডের পর ব্রিটিশ সরকার কোনো বিচারের ব্যবস্থা করেনি। এটি এই হত্যাকাণ্ডের পর ভারতের স্বাধীনতা সংগ্রামের গতি আরও ত্বরান্বিত হয়। জালিয়ানবাগ হত্যাকাণ্ডের কারণে 19 শতকের অন্যতম অন্ধকার অধ্যায় হিসাবে চিহ্নিত। তবে তোমরা অবাক হয়ে যাবে, হত্যা যে কাণ্ডটা হয়েছিল 1919, মানে আজকে প্রায় 2025 সাল, মানে প্রায় আজকে 106 বছর হতে চলল, এখনও পর্যন্ত কিন্তু ইংরেজরা এটা বিষয়, এই জালিয়ানবাগের হত্যাকাণ্ডের বিষয়ে সেইভাবে তারা মানে দুঃখ প্রকাশ করেনি, বা সেইভাবে তারা নিজেদের ভুল কিন্তু এখনও সেইভাবে স্বীকার করেনি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ড্যাশ হলো অন্ধ্রপ্রদেশের একটি আখ্যানধর্মী শাস্ত্রীয় নৃত্যশৈলী। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ এটা কী ধরনের নৃত্যশৈলী, যেটা কিনা অন্ধ্রপ্রদেশে হয়। অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলীর নাম হচ্ছে কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশে কী হয়ে যাবে? কুচিপুড়ি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কুচিপুড়ি ডান্সের তুমি ছবি দেখতে পাচ্ছ এখানে। ছবি দিয়ে করলে কি হয়, ছবি দিয়ে করলে তোমাদের জিনিসটা একদম খুব ব্রেনে ঢুকে যাবে এবং ক্লিয়ারিটি থাকবে প্রত্যেকটা জিনিসের। তোমাদের ভোলার চান্সটা খুবই কম থাকবে, মনে রাখতে পারবে পুরো জিনিসটাকে খুব সুন্দরভাবে। ভারতীয় সংবিধানের 168 নম্বর অনুচ্ছেদে অন্তর্ভুক্তি করা হয়েছে
একটি রাজ্যের বিধানমণ্ডলের দুটি সদন আছে, একটি ড্যাশ নামে পরিচিত এবং অন্যটি বিধানসভা হিসাবে পরিচিত। দেখো প্রথমত দেখো কনস্টিটিউশনের 168 নম্বর আর্টিকেল, এবং প্রত্যেকটা রাজ্যের দুটো করে হাউস আছে, একটা বিধানসভা হলে আর একটার নাম কি, তো এটা জানতে চাওয়া হয়েছে। একটা টেকনিক্যাল কারণের জন্য এখানে অপশানগুলোকে দেওয়া হয়নি, আমি এখন অপশানগুলোকে লিখে দিচ্ছি। 1 নম্বর অপশান হচ্ছে লোকসভা, লোকসভা। 2 নম্বর অপশান হচ্ছে রাজ্যের বিধান পরিষদ, বিধান পরিষদ, বিধান পরিষদ। 3 নম্বর অপশান হচ্ছে একটা হচ্ছে রাজ্যের স্টেটের বিধান পরিষদের কথা বলছে, স্টেট বিধান, সরি একটু বলতে ভুল হলো আমার, অপশান দুইটাকে আমি আরেকবার রিপিট করছি। অপশান 2টা হচ্ছে রাজ্যের পরিষদ, স্টেট অ্যাসেম্বলির কথা বলা হচ্ছে, স্টেট অ্যাসেম্বলি, বেশ। তারপর হচ্ছে বিধান পরিষদ, বিধান পরিষদ। 3 নম্বর বলছে রাজ্য পরিষদ, স্টেট পরিষদ। তো এটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিধান পরিষদ। দেখো পশ্চিমবঙ্গ সঙ্গে শুরু করে আমাদের আহ, গোটা ভারতবর্ষে মোটামুটি তুমি দেখতে পাবে যে ভারতবর্ষের যে আমাদের লোকসভা সেটা হচ্ছে দুটি কক্ষে বিভক্ত, যে আমাদের, সরি লোকসভা নয়, সংসদ, সংসদ হচ্ছে দুটি কক্ষে বিভক্ত, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এটা হচ্ছে ভারতের সংসদ দুটো। তাহলে উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। এবার আমাদের প্রত্যেকটা রাজ্যের বিষয় বলেছে, সংবিধানের 168 নম্বর আর্টিকেলে রাজ্যের কথা বলছে, রাজ্যের আইনসভার কথা বলা হচ্ছে। তাহলে রাজ্যের সংসদের কথা বলা হচ্ছে, রাজ্যের সংসদ কি হচ্ছে সেটাও দুটি আছে, একটা হচ্ছে বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ। এবার হচ্ছে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু বিধানসভা অবশ্যই আছে, বিধান পরিষদটা কিন্তু যখন খুশি তৈরি করা যায়, আবার ওটাকে ভাঙাও যায়, বিধান পরিষদটা কিন্তু ভেঙে দেওয়া যায়। এবার সেটা রাজ্যের এখতিয়ারভুক্ত, কোন রাজ্য বিধান পরিষদ রাখবে কোন রাজ্য রাখবে না, কারণ বিধান পরিষদ রাখলে তার তো একটা খরচ আছে, তো সেই বেসিসে কোনো রাজ্যের বিধান পরিষদ আছে, কিছু কিছু রাজ্যের কিন্তু নেই। তাহলে কিন্তু আর বিধান সভা কিন্তু প্রত্যেকটা রাজ্যেই আছে। তাহলে এইটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিধান পরিষদ, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সিতে ছিল এটা, বিধান পরিষদ। এবার আমরা একটু বিধান পরিষদ সম্বন্ধে জানব। দেখো বিধান পরিষদ ভারতের রাজ্যগুলির দ্বিকক্ষীয় সভার উচ্চকক্ষ, যা সংবিধানের 169 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে। বর্তমানে 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে, যেমন ধর আগে ছিল 7টি, এখন 6টা। কেন 6টা আমি বলছি। দেখো প্রথমত রাজ্যগুলোর নামটা ভালো করে দেখে নাও, উত্তরপ্রদেশ একটা, বিহার, উত্তরপ্রদেশ, বিহার, আর কোন রাজ্য, উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, আর রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক। আগে কিন্তু জম্মু কাশ্মীরে ছিল। এবার জম্মু কাশ্মীরটা যেহেতু তোমার এখন রাজ্য আর নেই, জম্মু কাশ্মীরটা ইউটি হয়ে গেছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়ে গেছে, ইউনিয়ন টেরিটরি বলা হচ্ছে। বিধান পরিষদের সদস্য সংখ্যা সংশ্লিষ্ট রাজ্যের যে বিধানসভা রয়েছে তার 1/3 হবে। মানে ধরে নাও যে যে কোনো রাজ্যের বিধান পরিষদের সংখ্যা কত হবে, সেটা হচ্ছে ধরে নাও সেই রাজ্যের বিধানসভার মেম্বারের সংখ্যা হচ্ছে, কথার জন্য বলছি 200, তাহলে 200-র 1/3 হয়ে যাবে তোমার বিধান পরিষদের সংখ্যা, 1/3 হয়ে যাবে। যেমন ধরো পশ্চিমবঙ্গের আমি ধরে নিচ্ছি 294টা সিট আছে, আমি 300টা ধরে নিচ্ছি, তাহলে এই 300-এর মধ্যে বিধান পরিষদ যদি করতে হয় তাহলে কটা হয়ে যাবে, 1/3 করলে তোমার 100টা আমাদের সিট হবে, কিসের, বিধান পরিষদের সিট হবে। বিধান পরিষদের সদস্যদের বিধান পরিষদের বিল স্থগিত করতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিধানসভা গ্রহণ করে। বিল স্থগিত করার ইয়ে রয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তোমার বিধানসভা। যেমনটা কিছুটা লোকসভার এবং রাজ্যসভার মতনই, যে ক্ষমতার দিক থেকে যেমন আমরা আগেও বলেছিলাম যে লোকসভা এবং রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা হলেও তোমার লোকসভা কিন্তু ক্ষমতার দিক থেকে বেশি পাওয়ারফুল বা ক্ষমতার দিক থেকে বেশি। বিধান পরিষদ গঠনের জন্য সংশ্লিষ্ট রাজ্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। মানে যতগুলো আমাদের
স্টেট অ্যাসোসিয়েশন রয়েছে, বা স্টেট অ্যাসোসিয়েশন না, মানে যে আমাদের বিধানসভার মেম্বার রয়েছে, যদি বিধানসভা কোনো রাজ্য নতুন করে গঠন করে, এই যে 6টা রাজ্যের নাম বললাম তার বাইরেও যদি কোনো রাজ্য গঠন করতে চায়, তাহলে সেই রাজ্যের যে বিধানসভা রয়েছে তার 1/3 মেম্বারের কিন্তু তোমার অনুমতির প্রয়োজন রয়েছে, সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন রয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ড্যাশ ছিল ভারতের দীর্ঘকালব্যাপী সবুজ বিপ্লবের মূল ভিত্তি? সবুজ বিপ্লব কোনটাকে কেন্দ্র করে গঠিত হয়েছিল? আমি দেখো এই কোশ্চেনটা বহুবার আলোচনা করেছি, নতুন করে কিছু বলার নেই এখানে। সবুজ বিপ্লব মূলত হয়েছিল তোমার গম, জোয়ার, ভুট্টা এগুলোকে নিয়ে। তাহলে এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, গম সঠিক উত্তর হয়ে যাবে, সবুজ বিপ্লব। আর সবুজ বিপ্লব সাধারণত তোমার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এইসব রাজ্যগুলোতে সাধারণত দেখা গিয়েছিল। তবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গম। ধানের উপর যে ধানও ছিল, কিন্তু ধানের উপর সেইভাবে ইয়ে হয়নি। তাহলে আর তোমরা সবুজ বিপ্লবের জনককে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর এম এস স্বামীনাথন। ডক্টর এম এস স্বামীনাথন। এটার এত কোশ্চেন করার উদ্দেশ্য হচ্ছে সবুজ বিপ্লব থেকে, তার কারণ হচ্ছে ওনার ডেথ হয়েছিল 2023 সালে, যার জন্য এত কোশ্চেন করা হচ্ছে ডক্টর এম এস স্বামীনাথন বা সবুজ বিপ্লব থেকে। পরবর্তী কোশ্চেন দিচ্ছে যে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তপশিলি উপজাতিদের ক্ষেত্রে লক্ষ্যযুক্ত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য সরকার বাজেট 2023-24 প্রধানমন্ত্রী পিভিটিজি উন্নয়ন মিশনের ঘোষণা করেছেন। এখানে এই যে পিভিটিজি এর পুরো নাম জানতে চাওয়া হয়েছে, পিভিটিজির পুরো নাম জানতে চাওয়া হচ্ছে। দেখো এখানে তুমি একটু অপশানগুলো দেখো, যে প্রথমত বলছে যে এইটা কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন, সেটা হচ্ছে পিভিটিজির পুরো নাম, এবং এটা 2023-24 সালে প্রধানমন্ত্রী এই মিশনে তপশিলি জাতিদের ডেভেলপমেন্টের জন্য এটা চালু করেছিলেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস, পিভিটিজি, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, সঠিক উত্তর আমাদের হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে হরপ্পা বাসীরা সম্ভবত বর্তমানের ড্যাশ সময়ের থেকে তামা পেতেন। হরপ্পার যে আদিবাসীরা ছিলেন, ঠিক আছে, যা লোকেরা ছিলেন, তারা তামা কোথা থেকে পেতেন এটা জানতে চাওয়া হয়েছে। দেখো প্রথমত আমি একটা ম্যাপ দিয়েছি, ম্যাপ থেকে তোমাকে জিনিসটা বুঝতে সুবিধা হবে অনেকটা, এই কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ডিং করতে তোমার সুবিধা হবে। হরপ্পার কথা বলা হচ্ছে, এবং হরপ্পা দেখো সালটা দেখো 2600 থেকে প্রায় 1900 বিসির কথা বলা হচ্ছে, তখনকার। এবং এখানে অপশানগুলো দেখলেই তুমি উত্তরটা করে আসতে পারবে, রাজস্থান, তামিলনাড়ু, উড়িষ্যা, কেরালা। এই যে এই রিজনটা দেখছো একটু হালকা গ্রে কালারের, এইটাই হচ্ছে আমাদের সেই সময়ে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ম্যাপ। এইখানেই হরপ্পা সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল এই রিজনটার উপরে। এবারে এই রিজনটা দেখো, এখানে তুমি এই যে এই নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটাকে বলা হতো সিন্ধু নদী, এরকম করে এই করে সিন্ধু নদীর উৎপত্তিটা। এবার এই সিন্ধু নদীর আরও যে ভাগগুলো দেখতে পাবে এখানে, এই যে ঝেলাম, চেনাব, রবি, সতলেজ, ঘর এই রকম পঞ্চ নদীর দেশ বলা হয়, তোমরা নিশ্চয়ই জানো পাঞ্জাবকে। এবার এই রিজনটার মধ্যে তোমার কি মনে হচ্ছে যে এখানে এই যে কটা অপশন দিয়েছে, আমি কোন রাজ্যকে ম্যাপের মধ্যে পাচ্ছি দেখতে? দেখো তামিলনাড়ু এই ম্যাপে দেখাই যাচ্ছে না, তাহলে তামিলনাড়ু তো হবেই না। উড়িষ্যাকেও তুমি এখানে পাবে না, তুমি কেরালাকেও পাচ্ছ না, একমাত্র দেখো এখানে তুমি কিছুটা রাজস্থানকে পাচ্ছ, গুজরাটকে পাচ্ছ, রাজস্থানকে পাচ্ছ। তাহলে এইটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান, অপশন এ, যে হরপ্পার সময়ে ইয়ে ছিলেন কে, সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থান থেকে ওনারা তামা পেতেন সেই সময়ে হরপ্পার বাসীরা। হরপ্পার হরপ্পা সভ্যতা ভারত উপমহাদ্বীপের সবথেকে প্রাচীন সভ্যতা, যা সিন্ধু সভ্যতাও নামে পরিচিত। বেশ, যাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলা হচ্ছে। এর সালটা হচ্ছে হরপ্পা সভ্যতা 2600 থেকে 1900 সাল মধ্যে বসিত।
খ্রিস্টপূর্বের মধ্যে ছিল এটি বর্তমান পাকিস্তান এবং ভারতের কিছু অংশ, মানে বেশিরভাগটাই তুমি ম্যাপে দেখলে যে বেশিরভাগটাই রয়েছে পাকিস্তানের মধ্যে রয়েছে বেশিরভাগটাই, এবং ভারতের মধ্যেও কিছুটা রয়েছে। হরপ্পা সভ্যতার নগর ছিল, হরপ্পা সভ্যতার হরপ্পা হরপ্পা সভ্যতার প্রধান নগরী ছিল হরপ্পা। হরপ্পা ছিল প্রধান নগরী, প্রথম প্রধান সিটিটা ছিল হরপ্পা, এবং মহেঞ্জোদারোও ছিল। বেশ, হরপ্পা সভ্যতার মানুষ যে লিখতো সেইটাকে বলা হতো পিক্টোগ্রাফ, মানে ছবি থেকে ওনারা বেশি পড়াশুনো করতেন বা লেখা, মানে কোনো কিছু ভাব বোঝানোর জন্য সাধারণত ছবি দিয়ে ব্যবহার করা হতো, ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হতো বা ছবি দিয়ে লেখা হতো। তো সেই ধরনের পিক্টোগ্রাফের কিছু ছবি আমি অ্যাড করিনি, আমি পরে যদি এই টাইপ কোশ্চেন থাকে আমি অ্যাড দেখিয়ে দেবো কী ধরনের ওদের লেখাগুলো ছিল পিক্টোগ্রাফ। তাকে বলা হতো, কী বলা হতো, ছবি দিয়ে সাধারণত ইয়ে হতো বলে পিকচার থেকে পিক্টোগ্রাফ কথাটা এসছে, ব্যবহার করা হতো। যদিও এটি এখনও পুনরুদ্ধার করা হয়নি, কারণ হচ্ছে সেই সময় সেই ছবিগুলো দিয়ে কি বোঝাতে চেয়েছেন সেইটা কিন্তু এই হরপ্পা সভ্যতার আজও কিন্তু আমরা উদ্ধার করতে পারিনি। তবে মনে রাখবে যে আলেকজান্ডার কানিংহাম, যিনি কি করেছেন, কিছুটা উদ্ধার করেছেন হরপ্পার সভ্যতার সম্বন্ধে, কিছুটা উদ্ধার করেছেন। রিসেন্টলি এই হরপ্পা সভ্যতা আমাদের ভারতের জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং ভারতের একটা কালচার, একটা পুরো খুবই ইম্পর্ট্যান্ট। তো তামিলনাড়ু সরকার কিছুদিন আগে এক ঘোষণা করেছেন যে হরপ্পার যে সভ্যতাগুলো রয়েছে, যে শিলালিপি উদ্ধার হয়েছে বিভিন্ন পাঠোদ্ধার করে, যেগুলো এখনও পর্যন্ত তাদের লেখাগুলো আমরা বুঝে উঠতে পারিনি বা পড়তে পারিনি, তো সেইগুলো যারা ইন্টারেস্ট দেখাবে বা যেগুলো পড়তে পারবে তাদেরকে তামিলনাড়ু গভর্নমেন্ট থেকে একটা হিউজ অ্যামাউন্টের পুরস্কার দেওয়া হবে। হরপ্পা সভ্যতা একটি উন্নত পরিকল্পিত শহর সংস্কৃতি ছিল, যেখানে সেন্ট্রাল ড্রেনেজ সিস্টেম ছিল এবং সুনির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করা হতো। হরপ্পা সভ্যতায় কিন্তু কী ছিল, খুব উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা ছিল, মানে ড্রেনেজগুলো ছিল ঠিক এই রকম করে, মানে প্রত্যেকটা বাড়ির পাশে কিন্তু ড্রেনেজ ছিল, এবং বাড়িগুলো কিন্তু পরপর স্কোয়ার শেপের ছিল, এবং রাস্তাগুলো ছিল এরকম একটার সাথে একটা কিন্তু কানেক্টেড, প্রত্যেকটা রাস্তা মানে চৌরাস্তা টাইপের যেরকম হয় সেই রাস্তা কিন্তু এইভাবে একটার সাথে একটা কিন্তু রাস্তা কানেক্টেড ছিল হরপ্পা সভ্যতার সময়, এবং এখানে নগর পরিকল্পনা ছিল খুবই উন্নত। পরবর্তী কোশ্চেন একটা সায়েন্স থেকে কোশ্চেন, আজকের শেষ প্রশ্ন, আধুনিক পর্যায় সরণিতে কতগুলি অনুভূমিক সারি বা পর্যায় রয়েছে আধুনিক পর্যায় সরণিতে? এটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 7টি। 7টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, কীরকমভাবে আমরা ক্লাস নিতে পারছি, একটু আমাদের কিন্তু জানিও। চলো বন্ধুরা, আজকে ক্লাস এই পর্যন্তই। জয় হিন্দ।